মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ হওয়ায় আমাদের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমরা সবাই সতর্ক থাকব এবং অন্যকে নিরাপদ রাখার চেষ্টা করব। নিজে নিরাপদ থাকব, অন্যকেও নিরাপদ রাখার চেষ্টা করব। আমরা এর মধ্যে যে ক্লাসগুলো করেছি, আশা করি তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে অধ্যয়ন করেছো এবং পরবর্তীতে আজকে যে ক্লাসটা নিব এই ক্লাসটাও খুব মনোযোগ সহকারে শুনবে। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি অধ্যায়ে এসেছি। অধ্যায়ের নাম হচ্ছে নিয়ন্ত্রণ। এটি হচ্ছে আমাদের একেবারে সর্বশেষ অধ্যায়। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আমাদের যে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে সেই সিলেবাস সংক্ষিপ্ত করার নিয়ন্ত্রণের আগের যে অধ্যায়টা ছিল সেটা ছিল আমাদের নেতৃত্ব। নেতৃত্বের পর আজকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে আসলাম। তাহলে এই নিয়ন্ত্রণের মধ্যে আমরা যে অংশগুলো পড়ব তার মধ্য থেকে প্রথম দুইটা যেই বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে নিয়ন্ত্রণের সংজ্ঞা বা নিয়ন্ত্রণের ধারণা এবং পরবর্তীতে হচ্ছে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যসমূহ। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব ভালো মতো আলোচনা করব। যেহেতু আমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, এই কথাটা আগেও বলা হয়েছে যে সিলেবাস কম থাকার দরুন আমরা আমাদের পড়াগুলো কিন্তু ভালো মতো পড়তে পারবো এবং ভালো একটা নাম্বার নিয়ে আসার সম্ভাবনা থাকে। যেহেতু সিলেবাস কম, অতএব আমি সময় বেশি দিয়ে এখান থেকে ভালো একটা অর্জন করার আমার পক্ষে সম্ভব। তাহলে আমরা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসি। নিয়ন্ত্রণ কাকে বলে এবং নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য এ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ব্যবস্থাপনার যে আমরা সংজ্ঞা পড়েছিলাম এবং ব্যবস্থাপনার সংজ্ঞার পর আমরা পড়েছিলাম ব্যবস্থাপনার কার্যাবলী। তাহলে ব্যবস্থাপনার কাজ, ব্যবস্থাপনার সংজ্ঞা এগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা নিয়ন্ত্রণের কথাটা পেয়ে গিয়েছিলাম। তাহলে নিয়ন্ত্রণ কাকে বলা হয়? নিয়ন্ত্রণ হচ্ছে পূর্ব নির্ধারিত যে আদর্শমান রয়েছে সে আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধন কার্য ব্যবস্থা বিশেষ। আমরা পড়াটা দেখে নিই। আচ্ছা, তাহলে এখানে যেটা লেখা পূর্ব নির্ধারিত আদর্শ মান, পূর্ব নির্ধারিত মানে যে মানটা পূর্ব থেকে নির্ধারিত ঠিক করে রাখা, সেই মানের সাথে প্রকৃত কার্যের ফলাফল, কাজ যেটা সম্পাদিত হয়েছে সেই কাজের যে ফলাফল সেটা তুলনা করে নির্ণীত বিচ্যুতি, যদি কোনো ধরনের অসঙ্গতি দেখা দেয় বা কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেই সমস্যা নির্ধারণ করে বের করা এবং সেটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণের সংজ্ঞা আমরা অনেকভাবেই দিতে পারি, যে পরিকল্পনার থেকে শুরু করে ব্যবস্থাপনার সর্বশেষ যে কাজ রয়েছে সেই পরিকল্পনা দিয়ে শুরু হয় এবং সর্বশেষ শেষ হয় কি দিয়ে? নিয়ন্ত্রণ দিয়ে। তাহলে এটা বলতে পারি যে ব্যবস্থাপনার সর্বশেষ কাজকেই বলা হচ্ছে নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণের পূর্ববর্তী কাজ হচ্ছে কি পরিকল্পনার সর্বশেষ কাজ কি বলা হয়? পরিকল্পনার মাধ্যমে যে কাজ শুরু হয় সেই কাজের আদর্শমান নির্ধারণ এবং সেই কাজের বিচ্যুতি বের করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। আচ্ছা, তাহলে নিয়ন্ত্রণের মাধ্যমে কি হয়? নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটি বের করা হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে যদি প্রতিষ্ঠানের কোনো ধরনের সমস্যা বের হয় সেই সমস্যাগুলো চিহ্নিত করে
কেন হলো সমস্যা, সেই সমস্যার কারণ উদ্ঘাটন করা এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যাতে ভবিষ্যতে সেই সমস্যাগুলো দেখা না দেয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। এই জন্য বলা হচ্ছে পূর্ব নির্ধারিত যে মানটা আমরা আদর্শ মান হিসেবে নির্ণয় করবো, সেই আদর্শ মানটা কিন্তু হঠাৎ করে হয় না, সেই আদর্শ মানটা পূর্ব থেকে নির্ধারিত হয়। এখন সেই আদর্শ মানের সাথে যে মানটা বের হলো সেই মানের একটা তুলনা করা, যে আদর্শ মানের সাথে নির্ণীত মানের তুলনা করে বিচ্যুতি বা যেটা অসঙ্গতি ঘটেছে সেই অসঙ্গতি বা বিচ্যুতির কারণ নির্ধারণ করে সেটার জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণ করা হয় যে একটি কোম্পানি, উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে একটি কোম্পানি, বিস্কিট উৎপাদনকারী কোম্পানি, যে তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো যে প্রতি সপ্তাহে তারা 10,000 প্যাকেট বিস্কিট উৎপাদন করবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল তাদের আদর্শ মান হচ্ছে 10,000 পিস। তাহলে সপ্তাহে 10,000 পিস প্যাকেট বিস্কিট। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে সপ্তাহ শেষে তাদের উৎপাদন হচ্ছে 9,500 প্যাকেট। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তারা সহজে আদর্শ মানের সাথে যে উৎপাদিত মান, যেমন আদর্শ মান হচ্ছে 10,000 প্যাকেট আর উৎপাদিত মান হচ্ছে 9,500 প্যাকেট, তাহলে এইটা কি করতে পারে, তারা বিচ্যুতির পরিমাণ নির্ধারণ করতে পারে। বিচ্যুতির পরিমাণ নির্ধারণ করে বিচ্যুতির কারণ উদ্ঘাটন করে সেটা ভবিষ্যতে যাতে এই যে লক্ষ্য নেওয়া হয়েছে সেই লক্ষ্যের যে পরিমাণ সেটা থেকে যাতে বিচ্যুতি না ঘটে তার জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। যে কেন হয়নি সেটা বলতে হবে, মেশিনের সমস্যা ছিল নাকি যান্ত্রিক কোনো ত্রুটি ছিল, না প্রাতিষ্ঠানিক কোনো সমস্যা ছিল, নাকি কর্মীদের কোনো ধরনের গাফিলতি ছিল, এগুলো উদ্ঘাটনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, যে ভবিষ্যতে এই ধরনের যদি হয় তাহলে সমস্যা হওয়ার সাথে সাথেই সেগুলো বলতে হবে এবং সেই সমস্যাগুলো পূর্ব থেকে চিহ্নিত করে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, যাতে সমস্যা হওয়ার সাথে সাথেই সমাধানে চলে আসা যায়। তাহলে এটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা। এই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের ফলে কি হবে, পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হবে এবং নিয়ন্ত্রণের মাধ্যমেই সেই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে উৎপাদন লক্ষ্যমাত্রা সেই 10,000 প্যাকেটে নিয়ে আসা সম্ভব হবে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে নিয়ন্ত্রণ হচ্ছে পূর্ব নির্ধারিত যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা পরিমাপ করা এবং বিচ্যুতির পরিমাণ নির্ধারণ করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে কি নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনা যে কাজটা রয়েছে সেটা বাস্তবায়নের জন্য সর্বশেষ প্রচেষ্টা চালানো হয় এবং কোনো ধরনের সমস্যা থাকলে তা উদ্ঘাটন করে ভবিষ্যতে সেগুলোর সমাধানের পন্থা বের করে রাখা হয়। তাহলে আমার মনে হয় নিয়ন্ত্রণ নিয়ে মোটামুটি ভালো ব্যাখ্যা হয়েছে। তোমরা নিয়ন্ত্রণের বিষয়টা ক্লিয়ার করতে পারবে যদি তোমরা আমার পড়ার সাথে সাথে বইটা দেখো এবং পড়ে তারপর লিখো। আমি আবারও বলি যে পূর্বেও বলেছিলাম যে তোমরা যেটা পড়বে সেটা অবশ্যই বইয়ের মধ্যে দেখবে, আবার আমার লেকচার শুনবে। এরপর মুখস্থ হয়ে গেলে বা বোঝা শেষ হয়ে গেলে তোমরা সেটা কি করবে, খাতায় লিখবে। যেহেতু আমাদের এটা জ্ঞানমূলক, আমরা এটা একটু বুঝে আমরা এটা ব্রেনে ক্যাচ করতে পারবো যদি আমরা বইটা দেখি লেকচারের সাথে সাথে। প্রয়োজন এটা আমরা মুখস্থ করে নিতে পারি। আচ্ছা, এরপর আমরা আসি যে নিয়ন্ত্রণ শিখলাম, এবার আমরা পড়ব কি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। তাহলে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য আমি এখানে 7টি বৈশিষ্ট্য লিখেছি, আমরা একটু মনোযোগ সহকারে দেখি। তোমরা যদি লিখে লিখে পড়ো তাহলে পড়াটা কিন্তু মনে থাকে। আমি আবার বলছি, এক নম্বর হচ্ছে সর্বশেষ ধাপ। দুই হচ্ছে ভিত্তি নির্ভরতা। 3 হচ্ছে কালান্তিক কাজ। 3 হচ্ছে কি
কালান্তিক কাজ। 4 হচ্ছে অবিরাম প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া। 5 হচ্ছে কি ব্যক্তি, 5 হচ্ছে ব্যক্তি। 6 কি ঊর্ধ্বতন সম্পাদিত কাজ, এই ঊর্ধ্বতন সম্পাদিত কাজ। 7 হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি, পরবর্তী পরিকল্পনার ভিত্তি। তাহলে এই যে আমরা 1 2 3 4 5 6 7টি আমরা যে বৈশিষ্ট্য বললাম, এই বৈশিষ্ট্য নিয়ে এবার একটু আলোচনায় আসি। তোমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে ব্যাখ্যা নিজে থেকে দিতে পারবে যদি লেকচারগুলো ফলো করো। আর বই থেকে একবার দুবার রিভিশন করো, তাহলে আশা করি তোমাদের এই পয়েন্টগুলো আর বা বৈশিষ্ট্যগুলো আর সমস্যা হবে না। আমরা কিন্তু এটা নৈবিত্তিকের মধ্যেও আমরা এটা পাবো উত্তর। অনেক সময় দেখা যাচ্ছে যে নিম্নের কোনটি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য নয় বা নিম্নের কোনটি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, তাহলে আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু অতি সহজেই আমরা উত্তরটা দিতে পারবো। 1 নম্বর সর্বশেষ ধাপ। সর্বশেষ ধাপ কেন বলা হচ্ছে? কারণ নিয়ন্ত্রণের সংজ্ঞার মধ্যে আমি বলেছি যে পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপনার কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে ব্যবস্থাপনার কাজ শেষ হয়। তাহলে এই জন্য বলা হচ্ছে সর্বশেষ ধাপ। সর্বশেষ ধাপ হচ্ছে পরিকল্পনা, পরিকল্পনার থেকে যেই কাজটি নিয়ে সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় সেটা সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধনের মাধ্যমে সর্বশেষ নিয়ন্ত্রণে এসে শেষ হয়। এই নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনার যে কাজটি রয়েছে সেই কাজ ঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা, এবং পর্যবেক্ষণের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা বের করা, এবং ভুল ত্রুটি বের করে সেটার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যাতে ভবিষ্যতে আর না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করার নাম হচ্ছে কি নিয়ন্ত্রণ। তাহলে এটা কিন্তু পরিকল্পনা দিয়ে শেষ হয় এবং নিয়ন্ত্রণের মাধ্যমেই শেষ হয়। পরিকল্পনা দিয়ে শুরু হয় এবং নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। আর এটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনার কাজ। ব্যবস্থাপনার যে কাজ রয়েছে 7টি কাজ, এই কাজের সর্বপ্রথম কাজ হচ্ছে কি পরিকল্পনা, আর সর্বশেষ কাজ হচ্ছে কি নিয়ন্ত্রণ। এই জন্য বলা হচ্ছে সর্বশেষ ধাপ, মানে এটার পরে আর কোনো ধাপ থাকে না, পরে কিন্তু আবার পরিকল্পনার মধ্যে চলে আসে। যেহেতু নিয়ন্ত্রণ হচ্ছে সর্বশেষ, নিয়ন্ত্রণ কিন্তু পরবর্তী পরিকল্পনার জন্য আবার প্রয়োজন পড়ে। এই জন্য আমরা বলবো যে সর্বশেষ ধাপ মানে পরিকল্পনা দিয়ে যেটা শুরু হয় ব্যবস্থাপনার কাজ, আর নিয়ন্ত্রণের মাধ্যমে সেই ব্যবস্থাপনা কাজের পরিসমাপ্তি ঘটে, যেটাকে বলা হচ্ছে সর্বশেষ ধাপ বা কাজ বা স্তর। না, স্তর বলতে পারি না আমরা, সর্বশেষ ধাপ বা কাজ। তারপর হচ্ছে ভিত্তি নির্ভরতা। ভিত্তি, ভিত্তি বলতে বোঝাচ্ছে কি যেটার উপরে স্থাপিত হয়, যেটার উপরে কি স্থাপিত হয়। তাহলে বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে কি নিয়ন্ত্রণ অবশ্যই কি একটি আদর্শ মান থাকবে, যেটা আমরা পড়েছি যে প্রকৃত কাজের ফলাফল। তাহলে আদর্শ মান যে থাকে সেই আদর্শ মান আমাদের নির্ধারণ করে পূর্ব থেকে রাখতে হবে, যে যে মানটা বর্তমানে অর্জিত হয়েছে সে মানের সাথে আদর্শ মানের বিচ্যুতির পরিমাণ বা মিল কতটুকু সেটা নির্ধারণের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের পূর্ব থেকেই আদর্শ মান নির্ধারণ করে রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে ভিত্তি নির্ভরতা। অবশ্যই একটা ভিত্তি থাকবে যেটার উপর ভিত্তি করে বা যেটার উপরে মানে দাঁড়িয়ে ব্যবস্থাপনা তার কাজগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে ভিত্তি বলতে বোঝাচ্ছে কি এটা আমাদের কি করতে হবে, ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে সেই কাজ নির্ধারণের জন্য পূর্ব থেকেই কিছু নিয়মকানুন তৈরি করে রাখতে হবে, কিছু আদর্শমান তৈরি করে রাখতে হবে। যে আদর্শমানের সাথে আমাদের কি করতে হবে, যেই কাজের জন্য যে আদর্শমান সেই কাজের জন্য সেই আদর্শমানের সাথে তুলনা করতে হবে। তুলনা করলেই স্পষ্টভাবে বোঝা যাবে যে আসলে কোন কাজের সাথে কোন কাজের অমিল বা অমিলের পরিমাণ কতটুকু, কেন হয়েছে, এবং ভবিষ্যতে সেটা যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অনেক বেশি জরুরি। এই জন্য বলা হচ্ছে ভিত্তি নির্ভরতা, একটি নির্দিষ্ট ভিত্তি থাকবে। তৃতীয় নাম্বার হচ্ছে কি আমাদের কালান্তিক কাজ। কালান্তিক কাজ,
কালান্তিক, কালান্তিক বলতে বোঝাচ্ছে কি, কিছু কাল অন্তর অন্তর, মানে কিছু সময় পর পর। তাহলে ব্যবস্থাপনা একটি কি, ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ হচ্ছে একটি কালান্তিক কাজ। কালান্তিক কাজ বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর ব্যবস্থাপনার যে নিয়ন্ত্রণ কাজ সেটা সম্পাদিত হয়। যেহেতু ব্যবস্থাপনার যে আমাদের যে কাজগুলো নেওয়া হচ্ছে সেই কাজগুলো ধারাবাহিকভাবে হয়, এবং এটা হচ্ছে নিয়ন্ত্রণ ধারাবাহিকতার মধ্যে সর্বশেষ একটি ধাপ, এবং এটা একটা ভিত্তি নির্ভরতা, যেটা বলা হলো যে আদর্শ মান থাকবে, সে আদর্শ মানের সাথে এটার বিচ্যুতির পরিমাণ বা এটার সঠিকতার পরিমাণ নির্ণয় করা হয়। পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ কাজে শেষ হয়। তাহলে এটা কি একটি কাল অন্তর অন্তর হয়, এটা কিন্তু প্রতিনিয়ত হয় না। যেমন প্রতি সপ্তাহে হতে পারে, প্রতি মাসে হতে পারে, অথবা বছরে হতে পারে। তার মানে এটা না যে এটা কালান্তিক কাজ বলতে বোঝাচ্ছে না যে এটা অনিয়মিত কোনো কাজ না, এটা নিয়মিত কাজই, কিন্তু এটা পূর্ব থেকে নির্ধারিত থাকবে কালান্তিক কাজ, যে এত সময় পর পর এটা সম্পাদিত হবে বা এই কাজের পর এটা সম্পাদিত হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কালান্তিক কাজ। এটি কিন্তু যে একটি মনে হলেই যে কাজটি করবে এরকমের না, কিন্তু এটা হচ্ছে কি একটি চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়া যেটা বলা হলো, যে কিছুক্ষণ আগে বলা হলো, এটা পূর্ব থেকে নির্ধারিত যে ব্যবস্থাপনার যে নিয়ন্ত্রণ কাজটা এটা কতদিন পর পর হবে, কখন হবে, কিভাবে হবে। এটা কিন্তু কালান্তিক কাজ বলতে বোঝাচ্ছে যে পূর্ব থেকেই এই কালটা নির্ধারিত থাকে, মানে সময়টা নির্ধারিত থাকে। যেটা কি 15 দিন অন্তর অন্তর হবে, প্রতি সপ্তাহ হবে, নাকি প্রতি মাসে হবে, বা বছরের শেষে হবে, বা বছরের প্রথম দিকে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি কালান্তিক কাজ। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে কালান্তিক কাজ বলতে বোঝাচ্ছে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজটি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সংগঠিত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে কালান্তিক কাজ। যদিও একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সম্পাদিত হয়, এটা কিন্তু পূর্ব নির্ধারিত একটি কাজ, এবং এর মাধ্যমে কি হয়, প্রতিষ্ঠানের যে যে কার্যক্রম রয়েছে সেটা অবিরামভাবে পরিচালিত হয়। এবং এটা প্রতি মাসে হতে পারে, প্রতি সপ্তাহে হতে পারে, প্রতি সপ্তাহে হতে পারে, প্রতি মাসে হতে পারে, অথবা বছরের শেষে বা শুরুতে এগুলো হতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে কালান্তিক কাজ, মানে একটা কাল বা একটা সময় অন্তর অন্তর পর পর এটা সংগঠিত হয়। তাহলে আমরা শিখলাম সর্বশেষ ধাপ, 2 শিখলাম ভিত্তি নির্ভরতা, 3 হচ্ছে কালান্তিক কাজ। আচ্ছা, এবার আমরা আসি অবিরাম প্রক্রিয়া। তাহলে অবিরাম প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে কি, একটির পরে আরেকটি সংগঠিত হয় অবিরাম, এবং এটা হতেই থাকে। এটা এরকম না যে একবার হলেই শেষ হয়ে যাবে। যেহেতু প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কার্য সম্পাদন করছে, আর ব্যবস্থাপনা কাজ সম্পাদিত হলে অবশ্যই নিয়ন্ত্রণ থাকবেই। এই জন্য এটাকে বলা হচ্ছে অবিরাম প্রক্রিয়া। অবিরাম প্রক্রিয়া এটা ওই কিছু কাল অন্তর অন্তর যে সংগঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে বলা হলো কিছু সময় পর পর বলতে 15 দিন হতে পারে, সপ্তাহ হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে অন্তর অন্তর। তাহলে এটা কালান্তিক আছে। তাহলে এটা হচ্ছে কি অবিরাম প্রক্রিয়া, যে একবার হলেই শেষ হয়ে যাবে এরকমের না। ব্যবস্থাপনা কাজ যতদিন চলবে ততদিন পর্যন্ত এটা কি হবে, চলতেই থাকবে। এই জন্য এটা হচ্ছে চলমান একটি কাজ, এটাকে বলা হচ্ছে অবিরাম প্রক্রিয়া। তারপর হচ্ছে কি ব্যক্তি। 5 আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি বা পরিধি। তাহলে ব্যবস্থাপনা, যেমন ব্যবস্থাপনা সর্বজনীন, এই কথাটা কে বলেছেন, গ্রিক দার্শনিক সক্রেটিস। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন কি, ব্যবস্থাপনা সর্বজনীন, মানে ব্যবস্থাপনা সব জায়গায় বিদ্যমান। পরিবার থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল জায়গায় ব্যবস্থাপনা বিদ্যমান। এমন কোনো স্থান খুঁজে পাওয়া যাবে না যেখানে ব্যবস্থাপনার কার্য সম্পাদিত হয় না, বা ব্যবস্থাপনার প্রয়োজন নেই, বা ব্যবস্থাপনাকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে। তাহলে এটার পরিধি অনেক বেশি, ব্যক্তি বা পরিধি বা বিস্তার অনেক বেশি। যেহেতু এখানে বলা হচ্ছে নিয়ন্ত্রণ, আর নিয়ন্ত্রণের মাধ্যমে কী করবে, পরিকল্পনা থেকে শুরু করে এর পরবর্তী যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে সঠিকতা যাচাই করা, আদর্শ মান নির্ণয় করা, বিচ্যুতির পরিমাণ নির্ণয় করা, এবং সেটা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা নামই হচ্ছে কি নিয়ন্ত্রণ। অতএব নিয়ন্ত্রণের কাজ কিন্তু এক জায়গাতে না, নিয়ন্ত্রণের কাজ হচ্ছে অনেক বেশি, এবং পরবর্তী পরিকল্পনার জন্য কিন্তু নিয়ন্ত্রণের পূর্ববর্তী অভিজ্ঞতার প্রয়োজন। এই জন্য বলা হচ্ছে এটি ব্যক্তি পরিধি অনেক বেশি বিস্তৃত। যেহেতু পরিবার নিয়ন্ত্রণ থেকে শুরু করে
রাষ্ট্র পরিচালনা নিয়ন্ত্রণ সব জায়গাতেই আমাদের ব্যবস্থাপনার কাজ প্রয়োজন। আর ব্যবস্থাপনার কাজের জন্য যেহেতু আমাদের সর্বশেষ পর্যায়ে সেই নিয়ন্ত্রণের সম্মুখীন হতে হচ্ছে, তাহলে এ দ্বারা বোঝা যাচ্ছে কি ব্যবস্থাপনা যেখানে থাকবে নিয়ন্ত্রণ সেখানেই থাকবে। কারণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার কাজগুলোর মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অন্যতম। 6 হচ্ছে কি ঊর্ধ্বতন সম্পাদিত কাজ। ঊর্ধ্বতন বলতে বোঝাচ্ছে কি যারা প্রতিষ্ঠানের হর্তাকর্তা বা প্রতিষ্ঠানের প্রশাসনিক পর্যায়ে রয়েছে বা প্রতিষ্ঠানের যারা নীতি নির্ধারক তাদেরকে বলা হচ্ছে তাদের সম্পাদিত কাজ। তাহলে নিয়ন্ত্রণ কিন্তু তারাই করে থাকে। যারা নিম্ন পর্যায়ের লোক বা শ্রমিক অথবা যারা প্রতিষ্ঠানে অন্যের দ্বারা পরিচালিত হয়, সাধারণত এই ধরনের লোকরা কিন্তু কী করতে পারে না, এই নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করতে পারে না। কারণ নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই কি অর্ডার বা ক্ষমতা প্রয়োগের অধিকার থাকতে হবে এবং সেই প্রয়োগ করার ক্ষেত্রে তার যে একটা শক্তি সামর্থ্য রয়েছে সেইটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। অতএব এগুলো চিন্তা ভাবনা করে ঊর্ধ্বতনরা এই বিষয়ের জন্য বা এর জন্য খুবই উপযুক্ত। এই জন্য বলা হচ্ছে ঊর্ধ্বতন সম্পাদিত কাজ। ঊর্ধ্বতন যারা রয়েছে সাধারণত তারাই এই কাজ পরিচালনার দায়ভার গ্রহণ করে থাকে, কারণ তাদের দ্বারা এই কাজ সম্পাদন করা অনেক বেশি সহজতর হয়। এই জন্য বলা যায় ঊর্ধ্বতন সম্পাদিত কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। কারণ ঊর্ধ্বতনরাই কিন্তু তার অধস্তনদেরকে কী করতে পারে, বিভিন্ন কাজের চাপ প্রয়োগ করতে পারে, কাজ সম্পাদন না হলে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং পরবর্তী পদক্ষেপ অনুযায়ী যারা এই কাজগুলো সংগ্রহ করে সঠিকভাবে কাজ সম্পাদন করবে তাদের জন্য সেই কাজটা আরও বেশি সহজ হবে। কারণ এর ফলে কী হবে, পূর্ববর্তী কাজের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো পরবর্তী কাজে আর দেখা যাবে না। এই জন্য বলা হচ্ছে ঊর্ধ্বতন সম্পাদিত কাজ। ঊর্ধ্বতনরাই কিন্তু এই কাজটা করতে পারে, কারণ ঊর্ধ্বতনের আলাদা একটা কন্ট্রোলিং পাওয়ার, যেটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ করার একটা শক্তি থাকে। সর্বশেষ আমরা পাচ্ছি পরবর্তী পরিকল্পনার ভিত্তি। আমি বহুবার বলেছি যে পরিকল্পনা দিয়ে শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। তাহলে নিয়ন্ত্রণ দিয়ে শেষ মানে কি ব্যবস্থাপনার কাজ শেষ, কিন্তু পরবর্তীতে যদি আবার ব্যবস্থাপনার এই কাজগুলো করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, নিয়ন্ত্রণের যেই পর্যায়টা রয়েছে সেই নিয়ন্ত্রণের উপর ভিত্তি করেই পরবর্তী পরিকল্পনা নিতে হবে। কারণ যেই পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই পরিকল্পনার যে কারণ, সেই পরিকল্পনার যে ফলাফল, সে পরিকল্পনার যে বিচ্যুতির পরিমাণ এবং বিচ্যুতির ফলে যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু পূর্ববর্তী কাজগুলোর মধ্যে থাকে। আর এই পূর্ববর্তী কাজের সর্বশেষ কাজ হচ্ছে কি নিয়ন্ত্রণ। অর্থাৎ নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে যদি পরবর্তী পরিকল্পনা নেওয়া হয় তাহলে কিন্তু পরিকল্পনাটা অনেক বেশি শক্তিশালী হয়, পরিকল্পনার ভুল ত্রুটির পরিমাণ কমে যায়, এর ফলে অর্থের ব্যয় কম হয়, সময়ের ব্যয়ও কম হয় এবং অনেকটাই যিনি পরিকল্পনা নেবেন অনেকটাই তিনি কী করতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে যে পূর্ববর্তী পরিকল্পনা যেটা নেওয়া হয়েছিল তার নিয়ন্ত্রণ কৌশল ছিল এরকম। অতএব নিয়ন্ত্রণ কৌশলের উপর ভিত্তি করে বা পূর্ববর্তী পরিকল্পনার যে নিয়ন্ত্রণ রয়েছে সেই নিয়ন্ত্রণের উপর ভিত্তি করেই আমরা পরিকল্পনা গ্রহণ করি। এর ফলে কি হবে, তার কাজের ভয়ভীতি দূর হবে, কাজের ক্ষেত্রে যে অপচয় মানে সময়ের অপচয়, অর্থের অপচয় বা শ্রমের অপচয়, মস্তিষ্কের যে একটা খাটানোর বিষয় রয়েছে এই বিষয়গুলো কিন্তু অনেকটাই কমে যায়। এই জন্য বলা হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি এখানেও পড়েছিলাম ভিত্তি নির্ভরতা। আর এই ভিত্তির বলতে বোঝা যাচ্ছে পরবর্তী মানে যে পরিকল্পনা নেওয়া হয়েছে সে পরিকল্পনা অনুযায়ী নিয়ন্ত্রণ পর্যন্ত কাজ করলাম এবং পরে আবার যদি পরিকল্পনা নেওয়া হয় তাহলে লাস্ট নিয়ন্ত্রণের উপর ভিত্তি করেই পরবর্তী পরিকল্পনা নেওয়া সম্ভব হয়, মানে ব্যবস্থাপনার কাজ আবার পুনরায় করা সম্ভব হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখলাম নিয়ন্ত্রণের সংজ্ঞা বা নিয়ন্ত্রণের ধারণা এবং শিখলাম নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমূহ। আশা করি তোমরা ক্লাস মনোযোগ সহকারে শুনেছ। যেহেতু আমাদের ক্লাস রেকর্ডিংয়ে থাকবে, পরবর্তীতে তোমরা আবারও এই ক্লাসগুলো দেখে বই থেকে পড়াটা শেষ করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।